ওকে, সো খুব ভালো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো আমাদের সিলেবাসে নেই, তো এটা নিয়ে ভাববোই না। পাওয়ারের চ্যাপ্টার ফার্স্ট এটা দিয়ে শুরু করছি আমরা। খুব ভালো একটা কোশ্চেন পেলাম প্রথমেই। বলো, এটা সবাই একটু ভাবো তাড়াতাড়ি করে, ফার্স্ট এটার অ্যান্সার কী হবে? যার যেটা মনে হচ্ছে বলো তাড়াতাড়ি করে, ছোট্ট ক্যালকুলেশন, ডু ইট ফার্স্ট। যার যেটা মনে হচ্ছে বলো তাড়াতাড়ি করে। সিজা বলছে এ, আর জিরো। অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখনই কিউ কিউ আধান একটা মাঝখানে রয়েছে, ঠিক আছে, ওটাকে কেন্দ্র করে যখন একটা গোলক টাইপের বা একটা কোনো বৃত্তাকার কিছু আমরা কল্পনা করছি, তো ওই প্রত্যেকটা বিন্দুতে কী হবে জানো তো, বিভবের মানটা সমান হবে। যদি কিউটা এখানে থাকে, কিউ যদি এখানে থাকে, তার চারদিকে আর ব্যাসার্ধে যদি একটা বৃত্তপথ আমরা বিবেচনা করি, তো প্রত্যেকটা পয়েন্টেরই তো এখান থেকে ডিস্টেন্সটা সেম, তাই না? তো ডিস্টেন্স যদি সেম হয়, তো বিভবের মানটা সব জায়গাতে সেম হবে। তো ধরো এই একটা আধান থেকে এভাবে ঘুরিয়ে, মানে এই একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো, তো বিভবের পার্থক্য কত হলো? বিভব প্রভেদ জিরো। এই পয়েন্ট থেকে নিয়ে গিয়ে আবার এই পয়েন্টে ফিরিয়ে এনেছি, তো অবভিয়াসলি বিভব প্রভেদ তো শূন্য। তো বিভব প্রভেদ যদি শূন্য হয়, তাহলে কার্য ইকুয়াল কী হবে? কার্য ইকুয়াল হচ্ছে আধান ইন্টু বিভব প্রভেদ। তো আধানের মান এখানে 1 আর বিভব প্রভেদ শূন্য, তাহলে শূন্যই হবে এটা। ঠিক আছে, আচ্ছা চলো, এটা হলো তাহলে। নেক্সট এটা বলো, এম ভর ও ই ইলেকট্রন আধানের বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রন, চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? কি বললো? ঘূর্ণায়মান ইলেকট্রনের চৌম্বক ভ্রামক ও কৌণিক ভরবেগের অনুপাত কত হবে? বলো দেখি কত হবে, কে বলতে পারবে? জানো কেউ কি হবে? আচ্ছা, এই টপিকটা তোমাদের এই উইকে করিয়ে দেবো। এই একটাই টপিক আমাদের বাকি ছিল। টপিক ইন দ্য সেন্স ওরকম কিছু নয়, কেমিস্ট্রিতে এটা তোমরা জানো। চৌম্বক ভ্রামক কেমিস্ট্রিতে রিপ্রেজেন্ট করা হয় এটাকে মিউ দিয়ে, আর আমরা এখানে রিপ্রেজেন্ট করি এল দিয়ে। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে চার্জ ইন্টু, চার্জ বলতে এখানে কে থাকবে? চার্জ বলতে এখানে থাকবে ইলেকট্রন। তো ইলেকট্রন ইন্টু ইলেকট্রন বাই 2m, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, না সরি ভুল বলছি, এল নয়, এল নয়, চৌম্বক ভ্রামক pm দিয়ে, আর এল হচ্ছে শুধু ভরবেগ। তো চৌম্বক ভ্রামক ইকুয়ালস টু হচ্ছে ই এইচ ডিভাইডেড বাই 4πm। 4πm এটা হচ্ছে চৌম্বক ভ্রামকের ফর্মুলা। ঠিক আছে, ই এইচ বাই 4πm। এবার এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এন। ঠিক আছে, এন থাকে একটা, এন কি? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। তো এখানে যদি কক্ষপথের সংখ্যা আমি 1 ধরে নিয়ে আসি, চলো এন রেখেই দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে হচ্ছে এন ই এইচ বাই 4πm। আর বলেছে কি কৌণিক ভরবেগের অনুপাত। কৌণিক ভরবেগকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি? এখানে এল দিয়ে রিপ্রেজেন্ট করি। তো কৌণিক ভরবেগ, বোরের তত্ত্ব অনুযায়ী বোর কি বলেছিল মনে আছে? যে ইলেকট্রন যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না, একমাত্র সেই সমস্ত কক্ষপথেই ঘুরবে যেখানে ওদের কৌণিক ভরবেগের মান, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু h/2π এর হোল নাম্বার মাল্টিপল, তাহলে NH/2π। তো ওরা এই দুটো রেশিও বার করতে বলেছে, পিএম আর এল। পিএম আর এল এর রেশিও যদি আমরা বার করি, তাহলে কি হয়ে যাচ্ছে? উপরে থাকছে NEH বাই 4πm বাই এল, এটা হয়ে যাবে, উল্টে যাবে, 2π/NH। তো কী কী কাটছে দেখো, NH কেটে গেল, 2π 4π কেটে শুধু 2, তার মানে পড়ে থাকছে E/2m। E/2m মানে কোন অপশানটা হবে? এই যে অপশান এ, অপশান এ। আচ্ছা, এটা তো আমরা জানি, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎক্ষেত্র E1 এবং ওই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে, মানে ইকুইটোরিয়াল পয়েন্টে E2। তাহলে ওদের মধ্যে রিলেশনটা কত হয়? কি জানি আমরা? অক্ষের উপর কোনো বিন্দুতে যখন বার করা হয়, তখন ফর্মুলাটা আসে 1/4πε0 2p/r³। আর যখন ইকুইটোরিয়াল কোনো পয়েন্টে বার করা হয়, 1/4πε0 p/r³। তো অক্ষরটাকে ওরা ধরেছে E1, আর ইকুইটোরিয়াল কোনো পয়েন্টে ওরা ধরেছে, বা পার্শ্বীয় কোনো পয়েন্টে ওরা ধরেছে E2। তাহলে আমরা বুঝতেই পারছি একটা জিনিস, যে অক্ষের উপরেরটা কিন্তু
পার্শ্বীয় বিন্দুর ডবল হয়, তাই না? অক্ষের উপরে তড়িৎ ক্ষেত্রটা পার্শ্বীয় বিন্দুর সাপেক্ষে ডাবল হচ্ছে, তাহলে রিলেশনটা কী হবে? রিলেশনটা হবে হচ্ছে E1 ইকুয়ালস টু 2E2, E1 ইকুয়ালস টু 2E2। কোন কোন রিলেশনটা হবে? এই যে অপশান বি, E1 ইকুয়ালস টু 2E2। বুঝতে না পারলে বলবে, অবশ্যই এটা অনেকবার করিয়ে দেওয়া জিনিস, এটা না পারার কিছু কারণ নেই। হচ্ছে নেক্সট। আচ্ছা, আবার বাল্ব পাওয়ার ফর থাকলে পাওয়ারের কোনো অঙ্ক আমরা করবো না, ঠিক আছে? পাওয়ারের অঙ্ক বাদ থাকবে, এগুলোকে পাঠিয়ে দেবো গ্রুপে। আচ্ছা, স্পেকট্রাম তো আমাদের নেই। এবার কি বলেছে, এ ও বি ব্যাসার্ধের দুটি গোলককে সমভিভাবে আহিত করা হলে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ওকে ওকে ওকে, সমভিভাবে আহিত করা হয়েছে। আমি ধরলাম এই একটা স্ফিয়ার আর এটা একটা স্ফিয়ার। এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মল এ, আর এই রেডিয়াসটার, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে স্মল বি। তো যেহেতু গোলক, তাই এদেরকে আমি একটা গোলীয় ধারক হিসেবে বিবেচনা করতে পারি। তো গোলীয় ধারক যখন হবে, তাদের তলমাত্রিক ঘনত্ব জানতে চেয়েছে জাস্ট, সো ইট উইল বি, এটারও বিভব ভি, এটারও বিভব ভি। বেশ, তো বিভবের ফর্মুলা কী হবে? Q1 বাই 4 পাই এপসাইলন নট এ, আর এখানে বিভবের ফর্মুলা কী হবে? Q2 বাই 4 পাই এপসাইলন নট বি। ব্যাপারটা কি, দুটো আধানের, মানে দুটো গোলকে আধান তো আর সমান লাগবে না নিশ্চয়ই, আলাদা আলাদা লাগবে, তাই Q1 আর Q2 নিতে হয়েছে। এবার আমাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে যেহেতু দুটোর বিভব সমান, দুটোর বিভবকে আমরা বার করে নিই। ভিভি যদি ইকুয়াল করে দিই, তাহলে আসছে Q1 বাই 4 পাই এপসাইলন নট এ ইকুয়ালস টু Q2 বাই 4 পাই এপসাইলন নট বি। বেশ, তো এখান থেকে যদি 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কেটে যায়, তাহলে আসছে হচ্ছে Q1 বাই এ ইকুয়ালস টু Q2 বাই বি। ঠিক আছে, এবার আমাদেরকে জিজ্ঞেস করছি ওদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে। এটা একমাত্র একভাবেই বার করতে পারি। এক কাজ করি, Q1 বাই Q2 করে দিলাম, ইকুয়ালস টু এখানে কী হয়ে যাবে, এ বাই বি হয়ে যাবে। ঠিক আছে, এবার Q1টাকে আমি ডিভাইড করছি 4 পাই দিয়ে, Q2টাকেও আমি ডিভাইড করছি 4 পাই দিয়ে, তো কোনো অসুবিধা নেই। লব এবং হর উভয় কি একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। কিন্তু এছাড়া একটা জিনিস কি করলাম, এটাকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানেও এ স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, তাহলে এখানেও এটা উপর বি স্কোয়ার হয়ে যাবে একটা। তাহলে কি হয়ে যাচ্ছে দিক থেকে, Q1 বাই 4 পাই এ স্কোয়ার মানে হচ্ছে 4 পাই এ স্কোয়ার কেন করলাম, 4 পাই এ স্কোয়ার হচ্ছে এই গোলকটার ক্ষেত্রফল। তো আধানকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে তলমাত্রিক ঘনত্ব। এটাও দ্বিতীয় গোলকটার আধানের তলমাত্রিক ঘনত্ব। দুটো রেশিও কি আসছে, এ বি স্কোয়ার বাই বি এ স্কোয়ার, মানে একটা বি কেটে গেল, একটা এ কেটে গেল, পড়ে থাকছে বি বাই এ। তো অপশানটা হবে বি বাই এ, অপশান সি। এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো? সাথেরটা বুঝতে পারলাম কি বললাম? প্রবলেম নেই তো?
নেক্সট প্রবলেম, নেক্সট কি বলেছে? আচ্ছা, আহিত কোনো কণা অবিলম্বভাবে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে এফ বল অনুভব করে। আচ্ছা, ইউ রিমেম্বার ফোর্সের ফর্মুলা কী ছিল ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে? কিউ ইন্টু ভি ক্রস বি। তো ক্রস বি যখন এটা হয়ে যাবে ম্যাগনিটিউড ওয়াইজ, এর মানটা হবে কিউ ভি বি সাইন থিটা। থিটা মানে এখানে কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? কারণ বলেছে অবিলম্বভাবে, মানে 90 ডিগ্রি করে পারপেন্ডিকুলারলি ঢুকেছে। তাহলে ফর্মুলাটা আসছে কিউ ভি বি, কিউ ভি বি। এখন বলছে ওই, এবার এটাকে ওরা ফোর্স ধরে নিল, এটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এফ। বেশ, তাহলে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু কিউ ভি বি। এবার বলছে কি, যদি ওই পার্টিকেলটাকে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডাবল কাইনেটিক এনার্জি দিয়ে ঢোকানো হতো, তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কী হয়ে যেত? বেশ, তা আমি ধরে নিচ্ছি যখন ভেলোসিটি ভি, তখন কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডাবল হলে কি হতো? ডাবল হলে হতো 2E ইকুয়ালস টু 2 ইন্টু, আচ্ছা আমি ধরে নিচ্ছি যখন ডাবল কাইনেটিক এনার্জি, তখন ভেলোসিটি হচ্ছে V1 স্কোয়ার। আমি ধরে নিলাম এটা V1, ভেলোসিটি V1। দেখা যাক যে এই নতুন ভেলোসিটির সঙ্গে পুরনো ভেলোসিটির সম্পর্ক কী, কী করে বেরোবে? এই ই এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম V1 স্কোয়ার। এম এম কেটে যাবে, এই হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে V1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে 2V স্কোয়ার। তাহলে V1 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে √2V। তাহলে এখন নতুন ফোর্স ইকুয়ালস টু কত হবে? নতুন ফোর্স হবে হচ্ছে কিউ ইন্টু ভেলোসিটি হচ্ছে √2V ইন্টু ম্যাগনেটিক ফিল্ড বি। তাহলে আসছে √2 QVB। QVBর ভ্যালু হচ্ছে এফ, তাহলে আসছে √2F। √2F কোথায় আছে? এফ √2, এফ √2। আচ্ছা, তোমাদের অনুবীক্ষণ যন্ত্র কালকে করানো হবে, তাই আজকে এটা নিয়ে আমি কিছু বলছি না। নেক্সট কী বলেছে? পিএন সংযোগ, পিএন ডায়োড কী হিসেবে ব্যবহার করা হয়? একমুখী কারক হিসেবে, মানে রেকটিফায়ার হিসেবে, অ্যাজ আ রেকটিফায়ার। তো এই কোশ্চেনগুলো কিন্তু কঠিন কোনো কোশ্চেন নেই, জাস্ট একটু মাথা খাটাতে হচ্ছে, এমনিই সলভ হয়ে যাচ্ছে এগুলো। আমার থেকে তোমরা বেটার পারবে কিন্তু, কারণ তোমাদের যত ফর্মুলা মনে আছে আমার মনেও নেই কোনো ফর্মুলা, আমাকে অনেক ভেবে ভেবে করতে হচ্ছে, তোমাদের সেখানে বেটার, ইজিলি করতে পারবে তোমরা এগুলো। বুঝে দিলাম। আর যেখানে অসুবিধা হবে আমাকে আনমিউট করে বা চ্যাটে বলবে, কারণ আমি কিন্তু পড়াতেই থাকবো। সেটা তো হয়ে গেল যে রেকটিফায়ার হিসেবে ইউজ করা হয়। একটি আলোকরশ্মি, একটা লাইট রে শূন্য মাধ্যম থেকে, মানে এয়ার ধরে নিতে পারি আমরা, থেকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে। তো ক্লিয়ারলি এটা যে রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে, কারণ শূন্য মাধ্যম তো রেয়ার হচ্ছে, অন্য কিছু হবে না। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হলে আপতন কোণ হবে। এ বাবা, কি কোশ্চেন, ছ্যাঁচা! কী হবে বলো তো? বলেই দিয়েছে আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ, অবভিয়াসলি, বিকজ রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসছে, সো অবভিয়াসলি দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স শুড বি গ্রেটার দ্যান দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো বার করি কী হবে। যেহেতু রেয়ার মিডিয়াম থেকে আসছে, তাই ওখানে হবে 1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু, এই মিডিয়ামেরটা মিউ, তো মিউ সাইন আর। তো আমাদেরকে বার করতে বলেছে আই এর ভ্যালু। তো আই এর ভ্যালু কী করে বেরোবে? সাইন আই ইকুয়ালস টু মিউ সাইন আর, তাই না? বেশ, এখন এই আই এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি sin2r, sin2r বসিয়ে দিতে পারি, ইজ ইকুয়ালস টু মিউ সাইন আর। এবার একটা কথা বলো, সাইন 2θ মানে কি জানি আমরা? 2 sin θ cos θ। সেরকমভাবে sin2r মানে লেখা যায় না 2 sin r cos r ইকুয়ালস টু মিউ সাইন আর। যদি এভাবে কাটতে নেই তো সাইন আর কেটে গেল, তাহলে 2 cos r ইকুয়ালস টু থাকছে হচ্ছে মিউ। তাহলে cos r ইকুয়ালস টু কত আসছে? cos r ইকুয়ালস টু আসছে হচ্ছে মিউ বাই 2।
তাহলে আর ইনভার্স ইকুয়ালস টু কী থাকছে, আর ইনভার্স না, আর ইকুয়ালস টু কী থাকছে, কজ ইনভার্স মিউ বাই টু। এবার আই ইকুয়ালস টু আমরা জানি টু আর, তাহলে কী হবে, টু কজ ইনভার্স মিউ বাই টু। টু কজ ইনভার্স মিউ বাই টু হচ্ছে অপশান বি, টু কজ ইনভার্স মিউ বাই টু। নোট করে নাও। হয়েছে? আচ্ছা, এই চুম্বক ভ্রামকের এই কোশ্চেন তো আমাদের নেই, দণ্ড চুম্বকের, তো করে লাভ নেই। ট্রানজিস্টার আমাদের নেই, আর ডেসিমেল থেকে বাইনারি এটাও আমাদের নেই, করে লাভ নেই। নেক্সট, এর পরের দিন তোমাদের এসিকিউ এর ক্লাস করাবো। বলছে সমবিভব তল ও তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণ কত। আমরা প্রুফ করেছি যে একটি সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলি 90 ডিগ্রি কোণে কাট করে, তাই তো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তারপর বলছে কিউ আধান ও সিউ ধারকত্ব বিশিষ্ট 64 গোলক মিলিত হয়ে একটি বড় গোলক তৈরি করে। ওকে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুয়েরটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সো মন দিয়ে দেখবে, ভালো করে নোট করবে। যেটা বলছি, যেটা বুঝতে হবে সেটা হলো কিউ আধান প্রত্যেকটা ছোট ছোট বলের আছে, ঠিক আছে, এবং তাদের প্রত্যেকটা ধারকত্ব হচ্ছে সি। এরকম কতগুলো রয়েছে, এরকম 64খানা। তো 64খানায় টোটাল চার্জ কত আছে গো? 64খানায় টোটাল চার্জ আছে হচ্ছে 64 কিউ। কারণ একটার যদি কিউ হয় তাহলে 64খানায় 64 কিউ হবে। এবং আরেকটা কথা লোকজনের জানা উচিত, কি হয় বলতো, ছোট স্ফিয়ারগুলোর, এই ছোট গোলকগুলোর না, ছোট স্ফিয়ারগুলো বা স্মল স্ফিয়ারগুলোর আমরা একটা রেডিয়াস ধরে নিই, ঠিক আছে। সেই রেডিয়াসকে আমরা কী লিখলাম, স্মল আর। তাহলে বলতে পারবে যে বড় বড় যে গোলকটা তৈরি হবে বা যে বড় স্ফিয়ারটা তৈরি হবে তার রেডিয়াস কত হবে? সব ছেলে মেয়ে কেন জানি না এটা বলে বসে, যেই তো 64 আর। আরে রেডিয়াস কি ওইভাবে কখনো যোগ হয় নাকি? না, যেটা যোগ হয় সেটা হচ্ছে ওইটার ভলিউম। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে যখন অনেকগুলো বল অ্যাড হচ্ছে তখন তাদের ভলিউমটা অ্যাড হচ্ছে, রেডিয়াস কিন্তু অ্যাড হয় না। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভলিউম যদি অ্যাড হয় তাহলে কি আমি বলতে পারি যে এই প্রত্যেকটা ছোটো ছোটো ভলিউম যদি আমি সে স্মল ভি ধরে নিই, ভলিউম বলছি, হ্যাঁ, তাহলে বড়টার ভলিউম হবে হচ্ছে ছোটোগুলোর ভলিউমের 64 টাইমস। হ্যাঁ, কারণ 64খানা গোলক মিলিত তৈরি হয়েছে। তো চলো, বড়টার ভলিউম কত হবে? যদি আমি ধরে নিই যে লার্জ স্ফিয়ার যেটা বা বড় গোলক যেটা তৈরি হচ্ছে তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে ওর ভলিউম কত হবে? ভলিউম হবে 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 64 ইন্টু ছোটোগুলোর ভলিউম কত হবে? 4/3 পাই স্মল আর কিউব, 4/3 পাই কেটে গেল, আর কিউব ইজ ইকুয়ালস টু 64 ইন্টু আর কিউব। কিউব রুট করলে মানে ঘনমূল করলে আর ইজ ইকুয়ালস টু 64 কিউব রুট কত হয়? 4 ইন্টু আর। সো দ্য রিলেশন বিটুইন দ্য রেডিয়াস অফ দ্য লার্জেস্ট স্ফিয়ার অ্যান্ড দ্য স্মলার স্ফিয়ার ইজ, দ্যাট ইজ 4 টাইমস অফ দ্য স্মলার স্ফিয়ার। দ্য রেডিয়াস অফ দ্য লার্জেস্ট, বড় স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ছোটো স্ফিয়ারটার 4 টাইমস। এত অবধি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এত অবধি ক্লিয়ার হলে আমাদের লাভটা কী হবে? লাভটা এটাই হবে, দুটো জিনিস জিজ্ঞেস করছে, বড় গোলকটার আধান জিজ্ঞেস করছে আর ধারকত্ব জিজ্ঞেস করছে, ঠিক আছে। বেশ, কী করে বার করবো? সি, উই নো দিস ফর্মুলা দ্যাট ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই পোটেনশিয়াল, তাই না? ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই পোটেনশিয়াল। ভালো কথা। এবার চার্জটা কত? চার্জ হচ্ছে
64 স্মল কিউ, রাইট। আর যেহেতু গোলক, তো গোলকের ক্যাপাসিটেন্স কি হবে? গোলকের ক্যাপাসিটেন্স হবে হচ্ছে 4 পাই epsilon naught capital R. We know this, the relation between radius and capacitance of a sphere, 4 pi epsilon naught capital R. হ্যাঁ আমরা জানি। তো এখন আমাকে বলো তাহলে ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কী হয়? ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে, আচ্ছা এই রেডিয়াসের জায়গায় আমরা বসাতে পারি না ক্যাপিটাল 4 ইন্টু স্মল আর? হ্যাঁ অবভিয়াসলি বসাতে পারি। তাহলে আমার ক্যাপাসিটেন্স ইজ ইকুয়ালস টু চলে আসছে 4 ইন্টু 4 16 পাই এপসাইলন নট স্মল আর। ঠিক আছে, বেশ। তাই যদি হয় তাহলে এই ক্যাপাসিটেন্সের জায়গায় বসিয়ে দিচ্ছি 16 পাই এপসাইলন নট স্মল আর ইকুয়ালস টু চার্জের জায়গায় বসিয়ে দিচ্ছি 64 স্মল কিউ ডিভাইডেড বাই দ্য হোয়াট ইজ দিস পোটেনশিয়াল। কার বিভব এটা? বড় গোলকটার বিভব এটা। তো বড় গোলকটার বিভব ইকুয়ালস টু কত আসছে? বিভব আসছে হচ্ছে ভি ইকুয়ালস টু 64 কিউ বাই 16 পাই এপসাইলন নট স্মল আর। তো 16 দিয়ে যদি কাটি এটা চলে আসছে 4, আসছে হচ্ছে 4 কিউ বাই পাই এপসাইলন নট আর, পাই এপসাইলন নট আর লিখে ফেলো, পাই এপসাইলন নট আর। কন্টিনিউ করবো এখান থেকে। সিক্সটিন কিউ এক মিনিট দাঁড়ো তো।
আচ্ছা তোমরা এইটা করো, আমি এটা দেখছি। দুয়েরটা আটকে গেল কেন? এটা করো, চারেরটা করো, আমি দেখছি। দুয়েরটা, তিনেরটা আমি করাবো, চারটা ট্রাই করো। দেখতে হচ্ছে, একটু দাঁড়াও তো। আচ্ছা যাই হোক, তিনেরটা কী বলেছে? তিনেরটা বলেছে একটি পোটেনশিয়াল মিটার তারের মধ্যে দিয়ে, এটা যতটা নোট করেছো করে রাখো, এটা দিয়েই হবে। আমার মাথায় ঠিক ভুলে গেলাম আমি প্রসেসটা, তো তরিকা। আচ্ছা কী বলেছে পরের অঙ্কটায়? সো দ্য প্রবলেম অফ পোটেনশিওমিটার, এখানে একেবারেই তো আই বসালেই হতো, এটা বলো না, কোথায় বসালে হতো? কী বলছে? সো এটাতে কারেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে 1 অ্যাম্পিয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার, আর উপাদানের রোধাঙ্ক রো এর ভ্যালু দিয়ে দিয়েছে 10⁻⁻7 ওহম মিটার। ওকে, তো এখন বার করতে বলেছে যে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে বিভব পতন কত হবে। এটা বেসিক্যালি কে এর ভ্যালুটা বার করতে চেয়েছে, আর কিছুই না। এটা কে এর ভ্যালুটা বার করতে বলেছে। রিমেম্বার দ্য রিলেশন ভি ইকুয়ালস টু কে, অ্যাকচুয়ালি ভি প্রপোর্শনাল টু এল ছিল, তাহলে ভি ইকুয়ালস টু কী হবে? কে এল। সেই কে ইকুয়ালস টু কী হবে? ভি বাই এল। ওরা এটার মান জানতে চেয়েছে। তো প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে বলেছে, প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে, এটা অ্যাকচুয়ালি আমাদের মিটারে বেরোবে, তারপরে সেন্টিমিটারে কনভার্ট করবো। ঠিক আছে, হয়ে যাবে। তো আর এর ভ্যালু কী হবে? আর হবে হচ্ছে রো ইন্টু এল বাই এ। আর হবে রো ইন্টু এল বাই এ, অ্যান্ড উই নো দ্যাট ভি ইকুয়ালস টু আই আর। তো যদি এখানে আমরা আর এর জায়গায় বসিয়ে দিই ভ্যালুটা, ভি ইকুয়ালস টু আই ইন্টু রো এল বাই এ, থাকুক রো এল বাই এ হয়। এবার এদিকটায় করে দিলাম ভি বাই এল, এলটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে পড়ে থাকছে আই রো বাই এ। হোয়াট ইজ ভি বাই এল? ভি বাই এল মানে হচ্ছে কে, এই যে, তাহলে কে ইজ গোস টু আই রো বাই এ। তো বার করো, আই মানে হচ্ছে কত দিয়েছে? 1 অ্যাম্পিয়ার। রো মানে কত বলেছে? 10⁻⁻7। আর এরিয়া কত বলেছে? 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার মানে এটা হয়ে যাবে হচ্ছে 10⁻⁻6 এত মিটার স্কোয়ার। হ্যাঁ, তো কাটলে কত হচ্ছে? এটা উপরে, এটা উপরে হচ্ছে 10⁻⁻1, তাহলে এটা আসছে 0.1 ভোল্ট পার মিটার। কিন্তু পার মিটারে বার করলে তো আমার হবে না, আমাকে বার করতে হবে পার সেন্টিমিটারে, মানে নিচে 100 দিয়ে গুণ করতে হবে। নিচে 100 দিয়ে গুণ করা মানে বেসিক্যালি এটাকে 100 দিয়ে ভাগ করা। তো এটা অলরেডি 10⁻⁻1 রয়েছে, আরও 100 দিয়ে ভাগ করা মানে 10⁻2 করে দেওয়া।
হয়ে যাচ্ছে ভোল্ট পার সেন্টিমিটার, মানে 10⁻³ ভোল্ট পার সেন্টিমিটার। অপশানে আছে কি 10⁻³ নেই, ভোল্ট পার সেন্টিমিটার। ঠিক আছে, 10⁻³ আমি লিখতে পারি 1 মিলিভোল্ট, সেটা হয়ে যাবে 1 মিলিভোল্ট, অপশানে 1 মিলিভোল্ট। আগেরটায় কোনটা গো, ওটা আচ্ছা পরে দেখছি। আগেরটা কি হলো আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর এর মধ্যে রিলেশন বেরোলো, তারপরে ওদেরকে ঠিক আছে আমি দেখছি, এটা আজকের মধ্যে করিয়ে দেবো, চাপ নেই। কিউ=CV হয়, সিভি দিয়েই বেরোবে কি জানি। আচ্ছা যাই হোক, তারপরে অঙ্কটা দেখো। এই ব্যাসার্ধের একটি বৃত্তাকার তড়িৎবাহী লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি হলে লুপের অক্ষের উপর লুপের কেন্দ্র থেকে, আচ্ছা ফর্মুলা মনে আছে, কে বলতে পারবে ফর্মুলা? লুপের অক্ষের উপরে কোনো একটা বৃত্তাকার কুণ্ডলী যার অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কে বলতে পারবে? বড় প্রুফ হয়েছিল একটা, এটা মুছলাম, এই জায়গাটা মুছে দিলাম। ফর্মুলাটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়ালস টু μ0/4π, হ্যাঁ μ0I ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার প্লাস x স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ইয়েস, এটা ছিল ফর্মুলা। আর যদি n সংখ্যক পাকের জন্য হয় তখন n মাল্টিপ্লাই করা হতো, কিন্তু এখানে তো আমার n মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই। তো কত দূরে বলেছে এটা? লুপের কেন্দ্র থেকে 2√2a দূরত্বে, তার মানে এখানে x এর মান হচ্ছে 2√2a। বেশ, বসা x এর জায়গায়, তাহলে ফর্মুলাটা হবে b ইকুয়ালস টু μ0 I a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2√2a এর হোল স্কোয়ার কী হয়ে যাবে, 4 ইন্টু 2 মানে 8a স্কোয়ার টু দি পাওয়ার 3/2 μ0I a স্কোয়ার বাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস 8a স্কোয়ার হয়ে যাবে 9a স্কোয়ার টু দি পাওয়ার 3/2। 9a স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে প্রথমে রুট করতে হবে, তারপরে কিউব করতে হবে। তো 9a স্কোয়ারের রুট করলে আসবে হচ্ছে 3a, আর তার কিউব করলে আসবে হচ্ছে 27a কিউব। তাহলে এটা আসবে μ0I a স্কোয়ার বাই 2 ইন্টু 27a কিউব। তো যদি আমি এ স্কোয়ার দিয়ে কাটি, নিচে এ হয়ে যাবে এটা, তাহলে আসছে μ1/27 ইন্টু μ0I/2a। এই μ0I/2a এটাই হচ্ছে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা ছিল কেন্দ্রে μ0I/2a, তো সেটার মান ওরা বলে দিয়েছে কত, সেটার মান বলে দিয়েছে ওরা বি। তাহলে এটাকে আমি যদি বি বসিয়ে দিই, তাহলে ফর্মুলাটা আসছে 1/27 ইন্টু বি, বা b/27। কত নম্বর অপশন? অপশন ডি। আচ্ছা, চৌম্বক ভ্রাবকের অঙ্ক আমাদের সিলেবাসে নেই। তারপরে বলেছে এইটা, একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স ও বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে φ1 এবং φ2 হলে তলের অভ্যন্তরে তড়িৎাধান হবে কত? ওকে ওকে ওকে। এখন ফ্লাক্স ঢোকে বেরোয় হচ্ছে পজিটিভ আধানের জন্য, আর ফ্লাক্স ঢোকে হচ্ছে নেগেটিভ আধানের জন্য, পরিষ্কার কথা বলতে গেলে। তো ওরা বলছে যে বেরোচ্ছে, আচ্ছা অন্তর্মুখী হচ্ছে φ1, বেশ অন্তর্মুখী φ1, আর বহির্মুখী হচ্ছে φ2। তো চার্জ কত হবে, অভ্যন্তরে তড়িৎাধান কত হবে? আমরা জানি ফর্মুলা হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়ালস টু আধান বাই এপসাইলন নট। এখানে নেট আধান কত হচ্ছে? এখানে নেট আধান হচ্ছে, বেরোচ্ছে φ2, ঢুকছে φ1। তো বেরোনোটাকে যদি আমি প্লাস ধরি আর ঢোকাটাকে যদি আমি মাইনাস ধরি, তাহলে হয়ে যাবে φ2 - φ1 ইকুয়ালস টু Q/এপসাইলন নট। তাহলে Q ইজ ইকুয়ালস টু হয়ে যাবে φ2 - φ1 ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, অনেকে বলবে এটা কেন হবে না, কেন হবে না তার কারণ হচ্ছে আমরা সবসময় চার্জকে পজিটিভ ভ্যালুতে বলি, তাই তো। তো φ1টা যেহেতু ঢুকছে, তাই ওটা নেগেটিভ চার্জ হচ্ছে, তো নেগেটিভ চার্জকে সামনে কেন রাখতে যাবো আমরা? ই তড়িৎচালক বল বিশিষ্ট এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে আর রোধকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। আর রোধকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো, এক্ষেত্রে রোধকের মধ্যে তড়িৎ ক্ষমতা এটা হবে না, তড়িৎ ক্ষমতা হবে না।
সমবেগে গতিশীল একটি তড়িতাধান উৎপন্ন করে। আচ্ছা, এই যে বলেছি সমবেগে গতিশীল, ঠিক আছে, সমবেগে গতিশীল একটি তড়িতাধান উৎপন্ন করে, বলতে পারবে কি তৈরি করে? কোন অপশনটা হবে বলো তো? অনেকবার বলেছি এই অ্যান্সারটা, বহুবার আলোচনা হয়েছে। অপশন সি। অপশন সি কি? ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বোথ। কারণ যদি যদি এটা কোনো মুভমেন্ট না থাকতো তাহলে শুধু ইলেকট্রিক ফিল্ড তৈরি করতো, বাট যেহেতু মোশন মানে ইন মোশন রয়েছে, তো একটা চার্জ যেহেতু ইলেকট্রিক ফিল্ড তো থাকবেই, সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করবে। নোট করে নিয়েছো? নেক্সট। ভালো অঙ্কটা আটকে গেল, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, কনসেপচুয়াল কোশ্চেন, দেখি কে বলতে পারে। দারুণ কোশ্চেন। বলো, যে বলতে পারবে বলো। রেড। আচ্ছা, কেন রেড বুঝিয়ে দাও। দেখো, আমরা জানি দ্য ফর্মুলা ইজ সাইন আইসি ইকুয়ালস টু 1/μ। ঠিক আছে, একটা কথা জানবে যে মিউ এর ভ্যালু যত কম হবে সাইন আইসির ভ্যালু তত বাড়বে। আইসির ভ্যালু বাড়লে তবেই সাইন আইসির ভ্যালু বাড়বে, এটা হচ্ছে সাইনের প্রপার্টি। অ্যাঙ্গেল বাড়লে তবে সাইনের ভ্যালু বাড়ে, আর কজের প্রপার্টি হচ্ছে অ্যাঙ্গেল বাড়লে ভ্যালু কমে। তো অ্যাঙ্গেল যদি এই সাইন আইসির ভ্যালু বাড়ে, সাইন আইসির ভ্যালু বাড়লে অবভিয়াসলি আইসির ভ্যালু বাড়বে। তো এখন মিউটাকে আমাদের কমাতে হবে। তো এবার আমি মিউ মানে কি জানি? মিউ মানে হচ্ছে c/v। মিউ মানে হচ্ছে c/v, where c is the speed of light in vacuum, আর এটা হচ্ছে স্পিড অফ লাইট ইন এয়ার বা অর ইন দ্যাট মিডিয়াম। এবার আমি যে কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি অ্যান্ড ল্যামডা, আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। তো এটাকে আমি লিখতে পারি না ফ্রিকোয়েন্সি বাই ল্যামডা, ফ্রিকোয়েন্সি বাই ল্যামডা লিখতে পারি। তো তাহলে আমাদের খেয়াল থাকতে হবে আমরা মিউকে যেন কমাতে পারি। এখন ওয়েভলেংথ কার বেশি হয় আমরা জানি। কোন লাইটের ওয়েভলেংথ বেশি হয় বলো? কোন কালারের ওয়েভলেংথ সবচেয়ে বেশি? এই যে ভিপজিওটা তোমরা লেখো, ভি ফর ভায়োলেট অ্যান্ড আর ফর রেড, তো এই দুটোর মধ্যে কার ওয়েভলেংথ সবচেয়ে বেশি? অবভিয়াসলি রেডের বেশি হয়। তো ওটার যদি বাড়ে তাহলে মিউ কমবে, ওয়েভলেংথ বাড়লে মিউ কমবে, আর মিউ যদি কমে তাহলে সাইন আইসি বাড়বে, সাইন আইসি যদি বাড়ে তাহলে আইসি বাড়বে স্বাভাবিকভাবেই। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে রেড কালারে ওয়েভলেংথ বেশি হয়। ওয়েভলেংথ যত বাড়বে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত কমবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমলে অটোমেটিক্যালি সাইন আইসি বাড়বে। অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো মিডিয়ামের উপর ডিপেন্ড করে, বাট যাই হোক ক্যালকুলাস দিয়ে করছি এটা আমরা। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করো। বাহ বাহ বাহ, দারুণ অঙ্ক, দারুণ করো ফার্স্ট। কে করতে পারে দেখি, তাড়াতাড়ি করো।
যদি আমি ধরি যে এখানে আমার অবজেক্টটা আছে আর এখানে স্ক্রিনটা আছে, এখানে কনভেক্স লেন্সটা আছে, তো এবার এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 75, পুরোটা 75। তো আমি ধরে নিলাম যে এই লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে ইউ। তো এটা যদি ইউ হয় তাহলে স্ক্রিনের ডিস্টেন্স হবে ভি, আর ভি এর ভ্যালুটা হবে হচ্ছে 75 মাইনাস ইউ, 75 মাইনাস ইউ। ওকে, এবার আমরা ফর্মুলা জানি যে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এবার এফ এর ভ্যালুটা স্বাভাবিকভাবেই নেগেটিভ হবে, তার কারণ হচ্ছে এটা পজিটিভ হবে, কনভেক্স লেন্স, আর ইমেজ ডিস্টেন্সটা এদিকে রয়েছে, তাহলে নেগেটিভ হবে। তো আমি ধরলাম 1/v, ভি এর জায়গায় বসবে হচ্ছে 75 মাইনাস ইউ। আর এই ডিস্টেন্সটাকে আমি এটাই বুঝতে পারছি না যেটাকে মাইনাস ইউ ধরতে হবে নাকি, তো ওরা তো অলরেডি এটাকে বলে দিয়েছে ইউ, তাহলে আমাকে এটাকে মাইনাস ইউ ধরেই করতে হবে, রাইট? মাইনাস ইউ ধরতে হবে, কারণ ডিস্টেন্সটা এদিকে রয়েছে, লাইট রে এদিকে যাবে, তার উল্টো দিকে রয়েছে, ইকুয়ালস টু 1/, এফ এর ভ্যালু কত বলেছে, ফোকাল লেন্থ 15। তো এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন, 1/75 মাইনাস ইউ প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/15। কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি সলভ করা হয় তাহলে এটা আসবে হচ্ছে 7u ইন্টু 75 মাইনাস ইউ, উপরে ইউ প্লাস 75 মাইনাস ইউ ইকুয়ালস টু 1/15। তো ইউ ইউ কেটে যাবে, এখানটায় মাল্টিপ্লাই করলে উপর জিরোর দিকে চলে যায়, তাহলে হয়ে যাবে 75u মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 15 ইন্টু 75। যদি এটাকে আমি সলভ করি হবে ইউ স্কোয়ার মাইনাস 75u প্লাস 15 ইন্টু 75 ইকুয়ালস টু 0, এরকমভাবে থাকুক। এখন 75 মানে আমরা কি লিখতে পারি, এটা 5, 15, 75 হতে পারে, ইন্টু 75। আবার সলভ করতে করতে জান বেরিয়ে যাবে। আচ্ছা, ধর এটা দেখতে হবে, এটা সহজ অঙ্ক বুঝে মাথায় আসছে না। দেখছি এটা, ওয়েট। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখি ততক্ষণে। আলোকবাহী তন্তুতে নিম্নলিখিত ঘটনার কোনটি ব্যবহৃত হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই যে এইভাবে থাকে, এখান দিয়ে থাকে ক্ল্যাডিং আর মাঝখান দিয়ে থাকে কোর, এটা হচ্ছে কোর আর এটা হচ্ছে ক্ল্যাডিং। আচ্ছা, যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে দুটোর মধ্যে ডেন্সার কোনটা হয়, মানে ঘন কোনটা হয়, কোর হয় ঘন আর ক্ল্যাডিংটা হয় লঘু। তার জন্যই আলোকরশ্মি যখন এখান দিয়ে যাওয়ার সময় আভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের জন্য এরকমভাবে চলে যেতে থাকে আলোকরশ্মি। এটাকেই বলে আলোকীয় তন্তু বা অপটিক্যাল ফাইবার। এখন অপটিক্যাল ফাইবারের সাহায্যে আমরা সমস্ত নেট ইউজ করি। একটি পূর্ণতরঙ্গ একমুখী কারকে 100 হার্টজ এসি বিভব একমুখী কারকের জন্য ব্যবহৃত হলো। ওকে, তো ফ্রিকোয়েন্সি এখান দিয়ে লিখছি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্টজ, 100 হার্টজ। একমুখী করা সিগন্যালের কম্পাঙ্ক হবে, বাহ দারুণ তো, এটা বলতে পারবে কত হবে? এটা বলছে একটি পূর্ণতরঙ্গ একমুখী কারকে 100 হার্টজ এসি বিভব একমুখী কারকের জন্য ব্যবহৃত হলো। একমুখী করা সিগন্যালের কম্পাঙ্ক কত হবে বলতে পারবে? দারুণ কোশ্চেন, এটা ভাবিনি। বলো কোন অপশনটা হবে? অপশন সি। আচ্ছা, কৌশলী কোনটা হবে গো? একটা জিনিস তো ওনাকে বলতে পারবে, যখন আমি তোমাদেরকে রেকটিফিকেশন আঁকাতাম, সেই ওয়েভ ফর্ম করেছিলাম না, ধরো আমি তোমাদেরকে বললাম যে ফুল ওয়েভ রেকটিফিকেশন হচ্ছে,
ঠিক আছে? তো ফুল ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে ওয়েভটা কীরকম দেখতে হয়ে যায়? ধরো এরা কোশ্চেনটা এটা বলে দিয়েছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ওকে ওকে, ভেরি গুড, দারুণ কোশ্চেন। আচ্ছা ধরো এই ওয়েভটা তোমাদেরকে দিলাম আমি, ধরো এরকম একটা ওয়েভ দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে এসি ইনপুটটা ছিল, আর তার আউটপুটটা কীরকম আসছিল মনে আছে? ফুল ওয়েভের ক্ষেত্রে পূর্ণ তরঙ্গ বলেছে, এরকম আসছিল। তো তোমাদের বুঝতে হবে যে এইগুলোই তো একটা করে সাইকেল, এটাই তো বারবার রিপিট হচ্ছে, তাহলে এই একটা টুপি হচ্ছে একটা সাইকেল, ঠিক আছে? সাইন ওয়েভের ক্ষেত্রে কী হয়, পুরোটা হচ্ছে একটা সাইকেল হয়, কিন্তু এখানে তো ছোটো ছোটোগুলোই একটা করে সাইকেল হচ্ছে, তার ফলে লাভটা কী হচ্ছে বলো তো? দেখো, দারুণ কোশ্চেন। ইনপুটে এরকম থাকে, ঠিক আছে? কটা ফুল সাইকেল হচ্ছে বলো তো? একটা, দুটো। কিন্তু রেকটিফিকেশন করলে কি হবে? এই 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 এখানে কটা সাইকেল ছিল? একটা, দুটো। এখানে কটা হয়ে গেছে? একটা, দুটো, তিনটে, চারটে। সাইকেল মানে বেসিক্যালি রিপিটেশন। এখানে তো এই প্রত্যেকটা হাফ পোর্শনই একটা করে রিপিটেশন হয়ে যাচ্ছে, সে ডাবল হয়ে যাবে। ইয়েস, এই ডাবল হবে, ডাবল মানে 200 হার্টস। ইটস 200 হার্টস, বুঝতে পারলে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের কি সৌরকোষ আছে? এটা আরেকবার বলো। আরেকবার বলবো? ওকে ওকে ওকে, 1 মিনিট, তাহলে এটা একটু নিয়ে নিই, তারপরে বলছি। ভালো করে বুঝবে, হ্যাঁ? ধরো ওয়েভ, 1 মিনিট দাঁড়াও তো, হচ্ছে কেন? ধ্যাৎ তেরিকা। আচ্ছা, সো ধরো এটা একটা, আরে কি হচ্ছে রে ভাই? ধরো এটা ইনপুট ওয়েভ ফর্ম, ঠিক আছে? মধুজা আমাকে বলো যে কতগুলো সাইকেল এঁকেছি আমি, সাইন ওয়েভের কতগুলো সাইকেল এঁকেছি? দুটো। এবার তুমি উপরের ওয়েভটা পুরো ভুলে যাও, হ্যাঁ, অ্যাজ ইফ উপরের ওয়েভটা তোমার কাছে নেই। উপরের ওয়েভটা অ্যাজ ইফ তোমার কাছে নেই, ঠিক আছে? পুরো ভুলেই যাও, দিকে তাকাবেই না। একটা নতুন ওয়েভ এঁকেছি আমি, 1 2 3 4। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এখানে যেটা আছে ঠিক তার রিপিটেশনটাই এখানে হয়েছে, আবার এটার রিপিটেশনটা এখানে হয়েছে, মানে এগুলোর প্রত্যেকটা একটা করে রিপিটেশন। সাইন ওয়েভের রিপিটেশন কেন বলা যায় না দেখে রাখো। এইটা আর এইটা কি সেম নাকি? এইটা আর এটা কি সেম না? এটা উপর দিকে উঠে এভাবে নামছে, এটা নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে সেম কি করে হতে পারে? তাই পরেরটার সঙ্গে ইকুয়াল বলতে হয় এরমভাবে। কিন্তু এখানে তো এইটা 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 প্রত্যেকেই সেম, তার মানে এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। তো তোমার কি মনে হয় না যখন সাইকেল চারখানা হয়ে গেছে? ইয়া, তো সেই জন্য তাই ওটা ফ্রিকোয়েন্সি দিয়েছিল 100 হার্টস, আর আমাদেরকে ওটা করে নিতে হবে 200 হার্টস। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি কোশ্চেন দেখলাম একটা, সৌরকোষের কার্যনীতি হলো। আচ্ছা, সৌরকোষ মানে ফটো ইলেকট্রিক সেল। ফটো ইলেকট্রিক সেলে কী হয় জানো তো?
সূর্য থেকে আলোক রশ্মি এসে পড়ে ভোল্টেইক সেলের উপরে, যার জন্য ওখান থেকে কারেন্টের সৃষ্টি হয়। তো এটা হবে হচ্ছে আলোক ভোল্টীয় ক্রিয়া। দাদা হ্যাঁ, লিফট পড়ে যাও, লিফট পড়ে যাও। সোলার ভোল্টেইক এফেক্ট, সোলার ভোল্টেইক বা আলোক ভোল্টীয় ক্রিয়া। বুলিয়ান বীজগণিত তো আমাকে নাই, তাই হবে না। বাড়িতে এইভাবে এমসিকিউ সলভ করতে থাকো। আমাদের দুটো আটকালো, একটা হচ্ছে আজকে ফোকাসেরটা, আর একটা হচ্ছে ফোকাসেরটা বাজে অঙ্ক আটকালো আমার, ওটার জন্য মাথাটা খারাপ হয়ে রয়েছে। ওই ক্যাপাসিটিটা আমি আজকের মধ্যেই তোমাদের ওটা করে পাঠিয়ে দিচ্ছি, একটু বাদে দেখে নিচ্ছি, আমি দেখে পাঠিয়ে দিচ্ছি। এনিওয়েজ, বলছি যে ওই সাজেশন পেজের যে অঙ্কগুলো আছে ওগুলো একটু করিয়ে দেবেন স্যার। করে দেবো মানে করতে হবে তোমাকে, যেগুলো আটকাবে সেগুলো আমাকে বলবে আমি করে। পারছি না করতে। কোন একটাও পারছো না সেটা তো হতে পারে না। যেগুলো আটকাচ্ছে আমি গ্রুপে পাঠাও, আমি একটা একটা করে দেখে নিচ্ছি। যেগুলো আটকাচ্ছে পাঠাতে থাকো। পাঠিয়েছো সব কটা গ্রুপে? সব কটা পাঠায়নি কিন্তু যেগুলো কয়েকটা। আটকাচ্ছে সেগুলো পাঠাও, আমি তোকে করাবো। আমি এরপরে এমসিকিউর পরে এসিকিউর ক্লাস করাবো, তারপরে নিউমেরিক্যাল প্রবলেমসের ক্লাস দেবো। তো আমি একটা একটা করে করাচ্ছি এখন। আজকে এমসিকিউ, আগের দিন এমসিকিউ করিয়েছি, আজকে এমসিকিউ করালাম। এরপরে ডাব্লিউবিএইচে আর টার্গেটের ইয়ে করাবো, এসিকিউ করাবো। দেন নিউমেরিক্যাল প্রবলেমসে যাবো। ততক্ষণে যতটা পারছো করতে থাকো। একদম পারছো না, এটা হতে পারে না। কিসের সাজেশন পেস বাই দ্য ওয়ে? এই ডাব্লিউবিএইচ এরই কোন চ্যাপ্টার থেকে বেশি আটকাচ্ছে? এই ম্যাগনেটিজম আর তারপরে মানে এসিড ওইটা থেকে। ঠিক আছে, যেগুলো আটকাচ্ছে গ্রুপে পাঠাও, দেখি আমি দেখছি আজ রাতের মধ্যে কতগুলো আটকাচ্ছে তোমার। আমি যদিও আমি প্রবলেম, পাঠিয়েছি তো একটা গ্রুপে। গ্রুপ ওয়েট। কোন কোশ্চেনটা বলো তো? আচ্ছা, এইটা এইটা খুব বোগাস কোশ্চেন গো। তুমি যেটা দেখাচ্ছ, এই যে সেকেন্ড কোশ্চেনটা, তো দেখো এটা 1 মার্কসের রয়েছে। কেন তোমাকে বলে দিচ্ছি, দেখাও যে এটা টরয়েডটির। পেরেছি করতে। হ্যাঁ, এটা পেরেছি। বাহ, পেরেছো তাহলে। আর কি, এই যে এই অঙ্কগুলো আটকাচ্ছে হ্যাঁ। কেন? এখানে কি তোমার প্রবলেমটা কি হচ্ছে? এই প্রবলেমগুলোর মধ্যে আমি একটা দেখতে পাচ্ছি মাসের দিয়েছে, একটা দেখতে পাচ্ছি চার্জের দিয়েছে, আরেকটা কি বলেছে, আলফা পার্টিকেল আর প্রোটনকে স্থির অবস্থা থেকে একই ব্যাপারে ত্বরান্বিত করা হলো। দুটি কণাই লম্ব অভিমুখে সমপ্রাবল্যের চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, তাদের বক্রতা ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তো একই জিনিস, R1 R2 রেশিও বার করতে বলেছে। এখানেও সঞ্চারপথের ব্যাসার্ধের তুলনা, মানে ওই রেশিওই বার করতে হবে বেসিক্যালি। আর এখানেও রেশিও বার করতে হবে। তোমার এখানে প্রবলেমটা কি হয়েছে, মানে কোন জায়গাটা আটকেছে এক্স্যাক্টলি সেটা বলো। তুমি এটা তো জানো যে একটা ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম হয়, তাহলে চার্জ ওয়াইজ ওদের কোনো ডিফারেন্স হতে পারে না। একমাত্র একটা জিনিস হবে, সেটা হচ্ছে ওদের রোটেশনটা ডিফারেন্ট দিকে হবে। বেশ, তা হলো। কিন্তু এখানে বলেছে যে সঞ্চারপথের ব্যাসার্ধের অনুপাত, মানে কি কত গুণ হবে। দ্য অনলি ডিফারেন্স ইজ ইলেকট্রন আর প্রোটনের মাসটা সেম হয় না। কত বলে দিচ্ছে প্রোটন ইলেকট্রনকে? আমি করেছিলাম এটা, একটা কত মানে অনেকটা বড় একটা অ্যান্সার এসেছিল। আমাকে দেখাও কত, মানে কি করেছিলে তুমি। আমি এই আমি প্রবলেম, পাঠিয়েছিলাম আপনাকে। আমাকে ইনবক্সে পাঠিয়েছিলে কি? হ্যাঁ। ওয়েট, কোশ্চেনটা ম্যাগনেটিক ইন্ডাকশনের চ্যাপ্টার। ওকে 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 ওকে। তো আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি, তাহলে ভি বাই কিউ বাই এম ইকুয়ালস টু এল। এত বড় এটা তুমি কি বসিয়েছো গো?
এটা 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 কোন অঙ্কটা এক্স্যাক্টলি একটু বলবে? প্রোটন এবং আলফা পার্টিকেলের এটা 840 গুণ ভারী, যেটা ওই অঙ্কটা করেছো। বেশ, তো ওখানে কি করেছো? 840 গুণ যদি হয় সেটার সঙ্গে কি সম্পর্ক? বলো, আমি যাচ্ছি একটু, আমি নিয়ে যাচ্ছি। 5 মিনিট, 5 মিনিটে যাচ্ছি আমি। সো যদি একটা রকম পার্টিকেলে ঘুরে তার বাইরের দিকে কাজ করে mv²/r, আর ভিতর দিকে কাজ করছে qvb, যদি ইকুয়েল করি তাহলে qvb ইকুয়ালস টু হচ্ছে mv²/r, তাহলে r ইকুয়ালস টু হবে হচ্ছে mv²/qvb। একটা ভি কেটে গেলে থাকছে mv/qb। তো যদি আমি এটা প্রোটনের জন্য করি, rp ইকুয়ালস টু হবে mp/v/qb, আর যদি আমি এটা ইলেকট্রনের জন্য করি হবে mev/qb। বেশ, এবার এর ভেলোসিটিটাকে ভিপি ধরলাম, এর ভেলোসিটিটাকে ভিই ধরলাম। সমবেগে কি বলে দিয়েছে এরা? হ্যাঁ, একই বেগে গতিশীল বলে দিয়েছে, তাহলে ভিপি ভি দেওয়া দরকার নেই, ভেলোসিটি সেম রেখে দিলাম। এখন রেশিও বার করতে হবে rp/re, তো rp/re যদি রেশিও বার করি mp/v/qb বাই mev/qb। ওকে, এবার প্রোটন এবং ইলেকট্রনের চার্জ যেহেতু সেম হয় তাই কিউ কিউ আমি আর ডিফারেন্ট করিনি, একই রেখে দিয়েছি। কিউ কিউ কেটে দিলাম, বি কেটে গেলাম, ভি কেটে গেল, তাহলে পড়ে থাকছে mp/me। এবার ওরা বলে দিয়েছে যে প্রোটনের তুলনায় ইলেকট্রনের তুলনায় প্রোটন 840 গুণ ভারী। তারপরে আমি লিখতে পারতাম 1840 ইন্টু এমই, প্রোটনের জায়গাটা লিখতে পারতাম বাই এমই। তো এমই কেটে গেলে rp/re আসছে হচ্ছে 1840, তাহলে rp ইকুয়ালস টু আসছে হচ্ছে 1840 ইন্টু re। তোমার এখানে কি আটকে ছিল? হ্যাঁ, আমি ওই কিউ এর জায়গায় ওই 1.6 ইন্টু 10 টু দি কেন পাওয়ার বসাবে তুমি মাইনাস। মান? তুমি যখন জানো যে প্রোটন এবং ইলেকট্রনের আধান সমান হয়। এরকম ভুলভাল সিলি মিস্টেক করলে এই সময় হবে? এগুলো তো জানা জিনিসপত্র কৌশলী। এইখানে তোমাকে সেদিনকে কোশ্চেনগুলো আমি, এখানে তো মানে কোনো কোশ্চেনই যে খুব কঠিন, আমার দাঁড়া তোকে বলে দিচ্ছি জিনিসগুলো, 1 মিনিট। তুমি যখন বলছো আমি তো একটা জিনিস বলেই দিচ্ছি। আচ্ছা, মধুজারও দুটো ছিল তাই না? আচ্ছা, আমি আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে এগুলো নিয়ে বসবো। অ্যাকচুয়ালি আমি এসএকিউ ক্লাসটা করিয়ে নিয়ে এই কোশ্চেনগুলো দেখাতাম। এইটার মধ্যে যেমন এখানে কি আছে, প্রোটন আর আলফা পার্টিকেলের এনার্জি সেম বলে দিয়েছে। হোক, এনার্জি সেম হলে কিছুই না, হাফ mv², মানে কি বলবো, ওদের ভেলোসিটিটা সেম হবে। কিন্তু সেম হতো, বাট ওদের মাসের একটা ডিফারেন্স রয়েছে। তো ভেলোসিটির রেশিও বার করো, তো ভেলোসিটির রেশিও বার করার পরে মাস তো আলাদা, ভেলোসিটিও আলাদা, তাদের রেশিওগুলো বেরোবে, সেখান থেকে রেডিয়াসটা বার করে ফেলো। রেডিয়াসের রেশিও করো, ট্রাই করো বাড়িতে, না না আটকালে বলবে, না আটকালে বলবে। আর এখানে কি ডিফারেন্স আছে, আলফা পার্টিকেল আর প্রোটন একই জিনিস। আলফা পার্টিকেলের মাস এটা 4 গুণ হয়, একটা প্রোটনের মাসের 4 টাইমস হয় হচ্ছে এটা আলফা পার্টিকেলের মাস। তো করো ওটা, বাড়িতে ট্রাই করো, তাড়াতাড়ি করে এক্ষুনি করো, করে আমাকে দেখো। আমি তোমাদের আর একটা দিন আর দুটো দিন এখন জয়েন করছে, আর দুটো দিন এসিকিউর ক্লাস করাবো, বা একদিন করাবো এসিকিউর ক্লাস, তারপরেই কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে বসবো চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ না হলেও প্যাটার্ন ওয়াইজ অ্যাটলিস্ট বসবো, তো সেখানে এই প্রবলেমগুলো থাকবে আমাদের। এটা খুব বেসিক কোশ্চেন ছিল। চলো, লিভ করো।